প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো আছো। আজকে আমি ইলেকট্রিক্যাল টেকনোলজির ষষ্ঠ পর্বের ছাত্রছাত্রীদের সাথে আছি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট সাবজেক্টটা নিয়ে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 2 সাবজেক্টটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা অধ্যায় 6 থেকে দ্য মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স চ্যাপ্টারটা আজকে করব। তো মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স যেহেতু আমাদের করতে হবে, সেহেতু আমাদের কি জানতে হবে? সর্বপ্রথম আমাদের জানতে হবে যে হাই রেজিস্ট্যান্সটা কি জিনিস। তো হাই রেজিস্ট্যান্সটা কি জিনিস? যখন কোনো রেজিস্ট্যান্স 100 কিলো ওহমের উপরে যাবে, তখন সেই রেজিস্ট্যান্সটা কি? হাই রেজিস্ট্যান্স। তাহলে হাই রেজিস্ট্যান্সটা কি জিনিস আমরা লিখি। 100 কিলো ওহমের রেজিস্ট্যান্সকে হাই রেজিস্ট্যান্স। হাই রেজিস্ট্যান্স কি? যখন 100 কিলো ওহমের হাই রেজিস্ট্যান্স যেহেতু আমরা আজকে পড়বো দ্য মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স। হাই রেজিস্ট্যান্স কিভাবে পরিমাপ করতে হয়, তাহলে আমাদের হাই রেজিস্ট্যান্স পরিমাপ করতে হয় কিভাবে সেটা বলার আগে জানতে হবে যে হাই রেজিস্ট্যান্সটা কি জিনিস, হাই রেজিস্ট্যান্স কাকে বলে। তো যখন আমাদের কোনো রেজিস্ট্যান্স 100 কিলো ওহমের চেয়ে বেশি হবে, তখন সেই রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলি? হাই রেজিস্ট্যান্স। এখন দেখো কয়েকটি হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স ইলেকট্রিক্যাল উপাদান আমরা দেখব, যে কয়েকটি হাই রেজিস্ট্যান্স আছে এমন কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আমরা দেখব। তো মেশিনও কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্স আমরা দেখি, হ্যাঁ মেশিন মেশিনও কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স। এখন দেখো মেশিনও কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স কি হবে? দেখো মেশিন আমরা কেবল বলতে কি বুঝি? আমরা যেহেতু ষষ্ঠ পর্বে পড়ি, আমরা নিচে চতুর্থ পর্বে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং সাবজেক্ট পড়ে আসছি। তো এখানে আমাদের আছে যে কেবল, তার এগুলোর পার্থক্য কি। তো তার হচ্ছে সরাসরি বিদ্যুৎ পরিবহন করে, যার উপরে কোনো ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে না, যা আমরা ট্রান্সমিশন লাইনে ব্যবহার করি বা ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহার করি। আর এই কেবলটা হচ্ছে, এটাও তার, কিন্তু এর উপরে কি থাকে? ইনসুলেশন থাকে, যেগুলো আমরা অভ্যন্তরীণ ওয়্যারিং এ ব্যবহার করি। যেমন আমাদের বাসাবাড়িতে আমরা যে তারগুলো ব্যবহার করি, সেই তারগুলো কিন্তু আমরা ধরতে পারি, যার উপরে একটা রাবার থাকে, রাবার বা ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে, যার কারণে আমাদের বৈদ্যুতিক শক হয় না। তো এই কেবলটা হচ্ছে সেটাই। এখন মেশিনও কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স কেবল। এই কেবলের রেজিস্ট্যান্স যদি 100 কিলো ওহমের নিচে হইতো, তাহলে কি হইতো? 100 কিলো ওহমের নিচে হইলে আমাদের ইলেকট্রিক শক হইতো, যেহেতু 100 কিলো ওহমের উপরে তাই ইলেকট্রিক শক হয় না। তাহলে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কি? হাই রেজিস্ট্যান্স। মেশিন মনে করো তোমার বাসা বাড়িতে মোটর যখন চলা অবস্থায় থাকে বা সুইচ অন অবস্থায় থাকে, তখন তুমি যদি হাত দাও তাহলে কি শক হবে? নিশ্চয়ই হবে না। যদি শর্ট সার্কিট সম্পূর্ণ না হয়, স্বাভাবিকভাবে শর্ট হওয়ার কথা না। তো তাহলে এখানেও কিন্তু আমাদের এই হাই রেজিস্ট্যান্স থাকে। তারপর দেখো যেহেতু হাই রেজিস্ট্যান্স করতেছি আমরা, তাহলে এই দুটো হাই রেজিস্ট্যান্স। আর ক্যাপাসিট্যান্স এর লিকেজ রেজিস্ট্যান্স। ক্যাপাসিটরের লিকেজ রেজিস্ট্যান্সটা হাই রেজিস্ট্যান্স কেন? দেখো ক্যাপাসিটর মানেই কি? ক্যাপাসিটর মানে হচ্ছে দুইটা প্লেট বা দুইটা পরিবাহীর মাঝখানে একটা অপরিবাহী দ্বারা সংযুক্ত থাকে। ক্যাপাসিটর মানে কি? দুইটা পরিবাহী বা দুইটা ধাতব খণ্ড, যাদের মাঝখানে আবার অপরিবাহী থাকে। এখন এইটা হচ্ছে ক্যাপাসিটরের লিকেজ রেজিস্ট্যান্স, তাহলে হাই রেজিস্ট্যান্স। এরপর আছে দেখো একটি সার্কিট হতে অন্য সার্কিটের আইসোলেশন রেজিস্ট্যান্স।
হাই রেজিস্ট্যান্স আরেকটা আছে, একটি সার্কিটের তো অন্য সার্কিটের আইসোলেশন রেজিস্ট্যান্স। একটি সার্কিট হতে অন্য সার্কিটের যে আইসোলেশন রেজিস্ট্যান্স এটাও কিন্তু হাই রেজিস্ট্যান্সের ভিতরে পড়ে। পদার্থের ভলিউম রেজিস্টিভিটি, পদার্থের যে রেজিস্টিভিটি আছে সেটা হচ্ছে হাই রেজিস্টিভ। পদার্থের কি ভলিউম রেজিস্টিভিটি, পদার্থের ভলিউম রেজিস্টিভিটি। আর কি হচ্ছে পদার্থের সারফেস রেজিস্টিভিটি। পদার্থের সারফেস রেজিস্টিভিটি দেখো, যেহেতু আমরা আজকে শিখবো যে 100 কিলোমিটার উপরে রেজিস্ট্যান্সটা হাই রেজিস্ট্যান্স, দ্য মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স কিভাবে পরিমাপ করতে হয়। তো হাই রেজিস্ট্যান্স পরিমাপ করতে গেলে আমাদের আগে জানতে হবে যে হাই রেজিস্ট্যান্সটা কি, হাই রেজিস্ট্যান্সটা মূলত কোথায় কোথায় থাকে সেগুলো আমাদের জানতে হবে। হাই রেজিস্ট্যান্সটা দেখো 100 কিলোমিটারের উপরে যে রেজিস্ট্যান্সগুলো সেগুলো হচ্ছে হাই রেজিস্ট্যান্স, 100 কিলোমিটার নিচে যেগুলো আসবে সেগুলো মিডিয়াম আর লো, সেগুলো আমরা শ্রেণীবিভাগ করে আসছি। এখন মেশিন কেবলের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স সেটা হাই রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরের যে লিকেজ রেজিস্ট্যান্স সেটাও হাই রেজিস্ট্যান্স, তারপর একটা সার্কিটের অন্য সার্কিটের যে আইসোলেশন রেজিস্ট্যান্স সেটা হাই রেজিস্ট্যান্স। পদার্থের ভলিউম রেজিস্টিভিটি, পদার্থের সারফেস রেজিস্টিভিটি, এই যে সেক্টরগুলো দেখানো হয়েছে এগুলো সব হাই রেজিস্ট্যান্সের আওতায়। এখন আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক রেজিস্ট্যান্সটা দেখব। ইনসুলেটিং ম্যাটেরিয়াল ডাইইলেকট্রিক রেজিস্ট্যান্স। ইনসুলেটিং ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়? ইনসুলেটিং ম্যাটেরিয়াল মানে এই ইনসুলেট, মানে যার প্রতি বিদ্যুৎ অপরিবাহী বা পরিবাহী তো হবে না, এই ইনসুলেটিং ম্যাটেরিয়াল বলতে বোঝায় অপরিবাহী পদার্থ। এই ইনসুলেটিং বলতে কি বোঝায়? অপরিবাহী পদার্থ। যদি আমাদের বলে যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা কি জিনিস, তো ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা অবশ্যই আমরা বলতে পারবো যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল হচ্ছে অপরিবাহী পদার্থ। এখন এই অপরিবাহী পদার্থের ইলেকট্রন মতবাদ অনুসারে আমরা কি দেখি, তাহলে ইলেকট্রন মতবাদ অনুসারে আমরা এই ইনসুলেটিং পদার্থ, এই যে ইলেকট্রন মতবাদ অনুসারে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, এই ইলেকট্রিক স্ট্রেংথটা কি জিনিস? ইলেকট্রীয় মতবাদ অনুসারে। এখন ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে সকল পদার্থের ইলেকট্রনের চলাফেরার স্বাধীনতা নেই, ঠিক আছে, অর্থাৎ যারা
বিদ্যুৎ চলাচলে প্রচন্ড বাধা পায়, যা বিদ্যুৎ চলাচলে যে সকল পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন চলাচলে স্বাধীনতা নেই। দেখো যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের স্বাধীনতা নেই, এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে কখনোই ইলেকট্রন স্বাভাবিকভাবে প্রবাহিত হয় না, তাদেরকে ইনসুলেটিং ম্যাটেরিয়াল বলে। যাদের ইলেকট্রন প্রবাহের স্বাধীনতা নেই বা ইলেকট্রন প্রবাহে প্রচুর বাধা সৃষ্টি করে তাকে কি বলে? ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এখন দেখো ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক স্ট্রেন্থটা আমরা শিখতেছি। ডাইইলেকট্রিক স্ট্রেন্থ এর আগে আমরা ইলেকট্রিক ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি? অপরিবাহী পদার্থ, এবং এই অপরিবাহী পদার্থই হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল। তো আমরা এখানে যদি ইলেকট্রনের মতবাদ অনুসারে বলি, তাহলে যে সকল পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন স্বাভাবিকভাবে চলতে পারে না, প্রচন্ড বাধার সম্মুখীন হয়, সেটা হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এখন এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক স্ট্রেন্থ কি? আর ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এই যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক স্ট্রেন্থ, এই যে বাধার সম্মুখীন বা প্রচন্ড বাধার সম্মুখীন, এটাই হচ্ছে ইলেকট্রনের ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক স্ট্রেন্থ। ইনসুলেটিং ম্যাটেরিয়াল আমরা এই ডাইইলেকট্রিক স্ট্রেন্থ কেন শিখব? ইনসুলেটিং ম্যাটেরিয়ালের সঠিকতা পরীক্ষা করার জন্য, ঠিক আছে? সঠিকতা, দৃঢ়তা এবং কার্যকারিতা পরীক্ষা করার জন্য ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ইনসুলেটিং ম্যাটেরিয়ালের সঠিকতা, দৃঢ়তা এবং কার্যকারিতা ইত্যাদি সম্পর্কে অবগত হওয়ার জন্য যে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় তাকে ইনসুলেটিং ম্যাটেরিয়ালের টেস্ট বলে। ইনসুলেটিং ম্যাটেরিয়ালের টেস্টটা কি জিনিস? এই যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালের সঠিকতা, দৃঢ়তা এবং কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষার জন্য যে টেস্ট করা হয় সেটা হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালের টেস্ট। এবং ইনসুলেটিং ম্যাটেরিয়ালের টেস্টে আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা কি জিনিস আমরা দেখলাম, ইনসুলেটিং ম্যাটেরিয়ালের টেস্টটা আমরা দেখলাম। এখন হচ্ছে ডাইইলেকট্রিক টেস্টটা কি? এখন হচ্ছে আমাদের যে এই যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা আমরা জানলাম, ইনসুলেটিং ম্যাটেরিয়ালের টেস্টটা আমরা জানলাম। এখন ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক টেস্টটা কি জিনিস? এই ডাইইলেকট্রিক স্ট্রেন্থটা কি জিনিস? তো ডাইইলেকট্রিক স্ট্রেন্থ দেখো, একক পুরুত্বের কোনো ডাইইলেকট্রিক বা ইনসুলেটিং মাধ্যম অক্ষত অবস্থায়, একক পুরুত্বের কোনো ডাইইলেকট্রিক বা ইনসুলেটিং মাধ্যম একক পুরুত্বের কোনো ডাইইলেকট্রিক বা ইনসুলেটিং মাধ্যম, একক পুরুত্বের কোনো ডাইইলেকট্রিক বা ইনসুলেটিং মাধ্যম, একক পুরুত্বের কোনো ডাইইলেকট্রিক বা ইনসুলেটিং মাধ্যম অক্ষত অবস্থায় সর্বোচ্চ যে পটেনশিয়াল ডিফারেন্সটা প্রতিরোধ
করতে পারে। ইনসুলেটিং মাধ্যম অক্ষত অবস্থায় সর্বোচ্চ যে পটেনশিয়াল ডিফারেন্সকে প্রতিরোধ করতে পারে তাকে ডাইলেকট্রিক স্ট্রেন বলে। ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইলেকট্রিক রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বলে। দেখো তাহলে ডাইলেকট্রিক রেজিস্ট্যান্সটা কি একক দূরত্বের কোনো ডাইলেকট্রিক বা ইনসুলেটিং মাধ্যম অক্ষত অবস্থায় সর্বোচ্চ যে পটেনশিয়াল ডিফারেন্সকে প্রতিরোধ করতে পারে তাকে ডাইলেকট্রিক স্ট্রেস বা স্ট্রেংথ বলে। এর একক ভোল্টেজ পার সেন্টিমিটার বা ভোল্টেজ পার মিলিমিটার। এর একক কি? এর একক ভোল্টেজ পার সেন্টিমিটার বা ভোল্টেজ পার মিলিমিটার। এটা হচ্ছে ডাইলেকট্রিক স্ট্রেংথের একক হচ্ছে ভোল্টেজ পার সেন্টিমিটার বা ভোল্টেজ পার মিলিমিটার। এখন উদাহরণস্বরূপ দেখো কোন বাতাসের ডাইলেকট্রিক স্ট্রেস যদি 3 ভোল্ট বা 3 কিলোভোল্ট পার সেন্টিমিটার হয় তো সেক্ষেত্রে আমরা কি বুঝবো? সেক্ষেত্রে হচ্ছে কোনো কন্ট্রাক্টরে 3 কিলোভোল্ট প্রয়োগ করার ফলে যদি চারপাশে 1 মিলিমিটার পরিমাণ দূরত্বে বাতাস আয়োনাইজড হয় তাহলে কি হবে? এর ইনসুলেশন নষ্ট হবে। কিসের ইনসুলেশন নষ্ট হবে? তুমি যে পরিবাহীর ভিতরে 3 কিলোভোল্ট সাপ্লাই দিচ্ছ সেই পরিবাহীর ইনসুলেশনটা নষ্ট হবে। এখন হচ্ছে তরল ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইলেকট্রিক স্ট্রেস। আমরা এই ডাইলেকট্রিক স্ট্রেসটাকে বুঝলাম। এই ডাইলেকট্রিক স্ট্রেস কি পদার্থের হতে পারে? ডাইলেকট্রিক স্ট্রেস 3 প্রকারের পদার্থ তৈরি হয়। আমরা পদার্থ কয় প্রকার জানি? কঠিন, তরল এবং গ্যাসীয়। 3 প্রকারের পদার্থেরই ডাইলেকট্রিক স্ট্রেস হয়। এখন আমরা তরল পদার্থের ডাইলেকট্রিক স্ট্রেসের টেস্ট করব। তরল ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইলেকট্রিক হিসেবে আমরা কি করতে পারি? ট্রান্সফরমারের তেলকে বেছে নিতে পারি। আমরা তরল পদার্থের ডাইলেকট্রিক টেস্ট করব। তরল পদার্থের ডাইলেকট্রিক টেস্ট। তরল পদার্থের ডাইলেকট্রিক টেস্ট করতে গেলে এই যে তরল পদার্থটা আমাকে নিতে হবে। তরল পদার্থ হিসেবে আমরা ট্রান্সফরমারের তেলটাকে ইউজ করতে পারি। তরল পদার্থ হিসেবে আমরা কি করতে পারি? ট্রান্সফরমারের তেলটাকে ইউজ করতে পারি। এখন বড় বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে ব্যবহৃত বড় বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যে তেল ব্যবহার করি ওই তেলটা কি হয়? ট্রান্সফরমারের তেলটাকে একই সাথে কুলিং এবং অপরিবাহী। একই সাথে কুলিং এবং অপরিবাহী বলতে কি বোঝায়? তেল একই সঙ্গে ইনসুলেশনের কাজ করে। ইনসুলেশন, কুলিং এবং ইনসুলেশনের কাজ করে। ইনসুলেশন তো অপরিবাহী কাজ করে। ট্রান্সফরমার তেল কি করে? একই সাথে কুলিং এবং ইনসুলেশনের কাজ করে। কুলিং বলতে কি? কুলিং বলতে আমরা যে কোনো মেশিনে বা ট্রান্সফরমার, জেনারেটর, অল্টারনেটর সবগুলো একটা কুলিং ব্যবস্থা রাখি। একটা না যদি অনেকক্ষণ চলতে থাকে 4-5 ঘন্টা, 6-7 ঘন্টা
তো অবশ্যই আমাদের ইঞ্জিনটা গরম হয়ে যাবে বা এই ট্রান্সফর্মার গরম হয়ে যাবে, সেখান থেকে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই ট্রান্সফর্মার বলো আর যে কোনো মেশিন বলো তাকে ঠান্ডা করার একটা ব্যবস্থা করতে হয়। এই ট্রান্সফর্মারের যে তেলটা ব্যবহৃত হয় এটা হচ্ছে সিলিকা জেল, যার নাম আমরা জানি সিলিকা জেল বা পাইরানল। এই তেলটা একই সাথে ট্রান্সফর্মারে দুইটা কাজ করে থাকে। কি কি কাজ করে থাকে? একই সাথে ট্রান্সফর্মারের কুলিং এবং ইনসুলেশনের কাজ করে থাকে। এখন ট্রান্সফরমারের বৈদ্যুতিক চাপ সম্পর্ক আমরা যে ট্রান্সফরমারটা তরল পদার্থে ডাইলেকট্রিক টেস্ট করার জন্য নেব, এই ট্রান্সফরমারের চাপ ক্ষমতা বা ডাইলেকট্রিক স্ট্রেন্থ অন্ততপক্ষে 40 কিলোভোল্টের উপরে থাকতে হবে। 40 কিলোভোল্টের নিচে হলে সেটা দিয়ে এই ডাইলেকট্রিক টেস্ট করা যাবে না। সেক্ষেত্রে দেখো শতকরা যে ট্রান্সফরমারের সিলাস বা খাপ থেকে ট্রান্সফরমারের এই যে ট্রান্সফরমার তেলের যে সিলাস বা খাপ, সিলাস বা খাপ এটা সর্বোচ্চ 1% থাকতে পারবে। সর্বোচ্চ কত? ট্রান্সফরমারে যে তেলটা আমরা ব্যবহৃত করব এই তেলটা খাপ বা স্লাস সর্বোচ্চ 1% থাকে। তারপর যদি থাকে তাহলে ওই তেলটা দিয়ে ডাইরেক্টলি টেস্ট করা সম্ভব না। তারপর হচ্ছে এই ট্রান্সফরমারের তেলটা ফ্ল্যাশ পয়েন্টটা কি জিনিস দেখো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন, যে ট্রান্সফরমারের তেলের ফ্ল্যাশ পয়েন্ট কি? ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে যে তেলে যে তাপমাত্রায় তেলের উপরে বাষ্পে আগুন ধরে যায়। ফ্ল্যাশ পয়েন্টটা কি? যে তাপমাত্রাটিতে তেল তুমি হিট দিচ্ছ, তেলটা গরম হচ্ছে, ওখান থেকে বাষ্প উঠতেছে, ওই বাষ্পে আগুন ধরবে কিন্তু তেলে আগুন ধরবে না, এটা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। ফ্ল্যাশ পয়েন্ট কত হতে হবে? 160 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হতে হবে। আর ফায়ার পয়েন্টটা কি জিনিস? ফায়ার পয়েন্ট হচ্ছে সরাসরি তেলে আগুন ধরবে, সেটা হচ্ছে ফায়ার পয়েন্ট। তাহলে এখানে ফায়ার পয়েন্ট কত হবে? 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে হতে হবে। ট্রান্সফরমার তেলের ফ্ল্যাশ পয়েন্ট কত? 160 ডিগ্রি, আর ফায়ার পয়েন্ট 200 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হবে অ্যাকচুয়ালি, অর্থাৎ তেলের ডাইলেকট্রিক শক্তি অনেক বেশি হতে হবে। তেলে আমরা যে তেলটা নেব ওই তেলের ডাইলেকট্রিক শক্তিটা বেশি হতে হবে। যদি বেশি না হয় তাহলে আমরা তরল পদার্থে ডাইলেকট্রিক টেস্ট করতে পারবো না। এখন তোমরা এখান থেকে ফ্ল্যাশ পয়েন্ট এবং ফায়ার পয়েন্টটা গুলিয়ে ফেলবা। আমিও মাঝে মাঝে গুলিয়ে ফেলি যে ফ্ল্যাশ পয়েন্ট আর ফায়ার পয়েন্ট। ফ্ল্যাশ পয়েন্ট বলতে বুঝতে হবে যে ওইটা হচ্ছে তেলের সাথে না, তেলের উপরে যে বাষ্পটা ওইটা হচ্ছে আগুন ধরবে, আর ফায়ার পয়েন্টটা হচ্ছে সরাসরি তেলে আগুন ধরবে। এখন দেখো আমরা ডাইলেকট্রিক টেস্টটা বুঝলাম, ফ্ল্যাশ পয়েন্ট ফায়ার পয়েন্ট বুঝলাম। এখন আমরা টেস্ট সেল। এখন দেখো ডাইলেকট্রিক স্ট্রেন্থ আর্দ্রতার কারণে বেশি হ্রাস পায়, কিন্তু টেস্টের যে আমরা পাত্রটা ব্যবহার করি সেটা হ্রাস বৃদ্ধি পায় না, কারণ সেটা একটা প্লাস্টিকের পাত্র। এখন আমরা যদি ওই প্লাস্টিকের পাত্রটা আমরা সেখানে মুভিং করতে পারবো। এখন দেখো তেলে জলীয় বাষ্প আছে কিনা সেটা টেস্ট করার জন্য আমাদের এই টেস্টে হচ্ছে যে আমরা যে তেলটা ব্যবহার করবো ওই তেলে কোনো জলীয় বাষ্প আছে কিনা। তো ওই জলীয় বাষ্প টেস্ট করার জন্য আমাদের দুইটা 25 মিলিমিটার ব্যারিষ্ট দুটো পিতলের বল একটি কাঁচের তৈরি বাটিতে আমরা রাখবো। এটা কাঁচের তৈরি বাটি, মনে করো কাঁচের তৈরি বাটি, এই বাটিতে 25 মিলিমিটার ব্যারিষ্ট দুইটা পিতলের বল রাখবো এবং এই দুটার ব্যবধান থাকবে 25 মিলিমিটার ব্যারিষ্ট, 25 মিলিমিটার ডায়া, এটা হচ্ছে 25 মিলিমিটার ডায়া, আর এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে 2.5 মিলিমিটার। তাহলে একটা কাঁচের পাত্র, এই কাঁচের পাত্রে আমরা দুইটা পিতলের দণ্ড রাখবো, যার ব্যাস হচ্ছে 25 মিলিমিটার এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2.5 মিলিমিটার। এখন আমরা এই পাত্রটাকে সিলিকা জেল বা এই যে তরল পদার্থ বা ট্রান্সফরমার তেল দিয়ে ভরব। এখন বাদ দুটোয় যদি আমরা তেল দেওয়ার পরে বাদ দুটোয় যদি আমরা 25 কিলোভোল্ট থেকে 50 কিলোভোল্ট পর্যন্ত ভোল্টেজ, এই যে বাদ দুটো দুই প্রান্তে আমরা 25 কিলোভোল্ট থেকে 50 কিলোভোল্ট পর্যন্ত ভোল্টেজ আস্তে আস্তে বাড়াবো। যখন 40 কিলোভোল্টে আমরা যাব তখন আমরা 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করার পরে দেখব যে যদি এই তেলে কোনো স্পার্ক না হয়, 1 মিনিট অপেক্ষা করার পরে যদি এখানে কোনো স্পার্ক না হয় তাহলে বুঝতে হবে কি, যদি গ্যাপের মধ্যে কোনো স্পার্ক না ঘটে তাহলে বুঝতে হবে যে তেল ভালো আছে, এই তেলে কোনো ভেজাল নেই। তাহলে আমরা আমাদের প্রশ্ন আসতে পারে যে ট্রান্সফরমারের স্পার্ক গ্যাপ পদ্ধতি বর্ণনা করো। এই স্পার্ক গ্যাপ পদ্ধতি তোমরা চিত্রটা একটু ভালো করে দেখবা, বইয়ে দেওয়া আছে, আর এই সংখ্যাগুলো ভালোভাবে মুখস্থ করবা। ফ্ল্যাশ পয়েন্ট কি, ফায়ার পয়েন্ট কি,
তারপর হচ্ছে ডাইইলেকট্রিক স্টেটস কি, ইনসুলেটিং ম্যাটেরিয়াল কি। তো এইগুলো যখন তোমরা জানবে তখন মোটামুটি এই অধ্যায় পারবে। এখন একটা ম্যাথ দেখো, একটি ট্রান্সফরমার তেলের টেস্ট, একটি ট্রান্সফরমারের তেলের যে আমরা টেস্ট সেলের পুরুত্ব যদি 2.5 হয়, তাহলে দেখো এখানে বইতে একটা দেওয়া আছে যে পুরুত্ব 2.5 মিটার, তাহলে থিকনেস সমান কি, গিভেন কি আছে, থিকনেস সমান 2.5 মিটার পুরুত্ব। আর কি দেওয়া আছে, আর দেওয়া হচ্ছে যে প্রকৃত ভোল্টেজ V সমান 40 কিলোভোল্ট, 40 কিলোভোল্ট। এখন বলছে যে ইলেকট্রিক এক্সটেন্স, ডাইইলেকট্রিক এক্সটেন্স, তাহলে G সমান ডাইইলেকট্রিক এক্সটেন্সটা কত। এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন, এর উত্তরটা হচ্ছে আমরা জানি ডাইইলেকট্রিক এক্সটেন্স সমান ভোল্টেজ বাই থিকনেস। এই অ্যানসার যেটা আসবে সেটা। তো এই ম্যাথটা তোমরা করবা। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি। তো তোমরা স্পার ক্যাপ পদ্ধতিটা ভালোভাবে করবা এবং সাথে সাথে ক্লাস পয়েন্ট কি, ফায়ার পয়েন্ট কি, এগুলো ভালোভাবে করবা। আগামী দিন আমরা পরবর্তী স্টেপে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।